দেখা যাচ্ছে তো এবার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ইংলিশে কি করবে? ইংলিশ করাবো আজকে, থিওরি। স্যার আজকে একটু করে দেন। এক মিনিট। তুমি কি বাপের ফোনে চার্জার নিয়েছো নাকি? কোনটা? সাদাটা প্রিন্টাসটা নিয়েছো? কোথায়? নিইনি, আমি নিইনি। তাহলে ওই সুরজিৎ বলে একটা ছেলে পড়তে এসেছিল জয়নগর থেকে, ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছে। সেটা কোথায়? সে নিচেই মনে হয় রেখে চলে এসেছি ঘরে, নিচের ঘরে। না ও নিয়ে গেছে। ও নিয়ে যাবে না, ও চার্জ দিয়ে রেখে চলে গেছে। আর আমি তো চলে বাপের এসেছি। ফোনটা ধরে টানাটানি করলে তো ওর তো ওই টাইপের চার্জার। সেটা তো তোমারও। না আমার না, ওর সি টাইপ না, ওর বি টাইপ। আমার সি টাইপ, ওর একটু আগের ফোন, সেই জয়নগর থেকে যারা আসে। আচ্ছা ঠিক আছে, এখন তো দরকার নেই। আমি বলছি চার্জার এখান থেকে গেল কোথায়? নিচের ঘরে রয়েছে। নিয়ে যায়নি তো? না নিয়ে যাবে কেন, আমি তো দিলাম, আবার আমি তো খুলে রাখলাম ওখানে। বলছো না কেন খোঁজাখুঁজি করছে তা? আমি বুঝতে পারি না না, আমি খোঁজাখুঁজি জোর চিৎকার করে তার বলিনি, আমি তোমারই একটুখানি বললাম। স্যার শুনতে পাচ্ছি না। স্যার আপনার ক্যামেরা মাইক অফ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। অ্যাডজেক্টিভ করাতে বললে তাই তো? হ্যাঁ স্যার, ওটা বাকি ছিল। ঠিক আছে, অ্যাডজেক্টিভটা হয়নি না? না হয়নি। সৌম্যদীপ বলছি, প্রিপোজিশনটাও কি হয়েছে না হয়নি ওটা? না ওটা হয়নি। ওই নাউন, প্রোনাউন, ভার্ব আর অ্যাডভার্ব চারটে হয়েছে। আর ভার্বের তো তোমার সম্পূর্ণটা হয়নি, ওটা হাফ করিয়েছিল। দেখেছি ঢাকা রয়েছে। হ্যাঁ স্যার, ওটা দেখে নেবেন কতটা করিয়েছিলেন, তারপর বাকিটা স্যার করিয়ে দেবেন বলেছিলেন তো। দেখুন, অ্যাডজেক্টিভ কি করছে? অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফাইং ওয়ার্ডস। কাকে মডিফাই করছে? নাউনকে অথবা প্রোনাউনকে, আর কাউকে করে না। তাহলে এর সংজ্ঞা কি বলবো? অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড that tells about a noun or pronoun. Or add meaning to a
নেমিং ওয়ার্ড। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সংজ্ঞা। যেমন আচ্ছা, গুড একটা অ্যাডজেক্টিভ। ক্লাসটা রেকর্ড হবে? হচ্ছে তো, কেন ক্লাস করবেন না? খুব শরীরটা খারাপ করছে, পাচ্ছি না। ঠিক আছে, রেকর্ড আচ্ছা, হবে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ওয়েল ওয়েল কি অ্যাডজেক্টিভ? ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। অথচ দুটোর মানেই হচ্ছে ভালো, কিন্তু একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্ব। আমি যদি বলি শি ইজ আ কাইন্ড ওম্যান, এখানে কাইন্ডটা অ্যাডজেক্টিভ, কারণ এই শি কে মডিফাই করছি। যদি আমি বলি আই লাইক দিস বুক, কি হবে? আই লাইক দিস বুক, এখানে দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ বুকটা হচ্ছে নাউন, এখানে দিসটা বুকটাকে কি করছে? ইন্ডিকেট করছে। দেয়ার আর 3 persons এখানে 3টা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেখুন এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। অ্যাডজেক্টিভের টাইপগুলো এবার একটু দেখা যাক। আমরা অ্যাডজেক্টিভকে মোটামুটি 3টে ভাগে ভাগ করতে পারি টাইপে। একটা আমরা বলতে পারি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, দুই নম্বর আমরা বলতে পারি ডিটারমিনার অ্যাডজেক্টিভ, আর আরেকটা আমরা বলতে পারি আর্টিকেলস। আর্টিকেলস এক ধরনের অ্যাডজেক্টিভ, কিন্তু স্যার এটা আর্টিকেল রেকর্ডিং ক্লাস। স্যার বলছিলাম কি এটা রেকর্ডিং ক্লাসটা একটু দেবেন, আমি অনেকটা সময় পরেই তো জয়েন করলাম এর জন্য। রেকর্ডিং করা হচ্ছে, বলতে হবে না। আচ্ছা গ্রুপে তাহলে একটু দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেওয়া হয় তো, সুবিধা নেই তো। এবার এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা প্রথমে একটু আলোচনা করি। কিছুই না, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সবচেয়ে সোজা, কারণ অ্যাডজেক্টিভের কাজই তো ডেসক্রিপশন দেওয়া। তাহলে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কি হবে? এর মধ্যে ভালো মন্দ কোয়ালিটি আসে। যেমন আমি বললাম গুড, ব্যাড, ফ্যাট, থিন, এগুলো হচ্ছে সব ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আবার আমি রং বললাম, ইয়েলো, গ্রিন, কালার বলছি, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আমি বলছি ওয়েট, ভিজে, ড্রাই, শুকনো,
আমি বলছি বিউটিফুল, এগুলো সবই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আগলি, তাহলে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কি কাজ করে? ডেসক্রিপশন দেয়। অর্থাৎ এটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিও বলতে পারি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাহলে এটা হলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা পরের ধাপে যাই, সেটা হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ। কি ডিটারমিনার অ্যাডজেক্টিভ কি? ডিটারমিনার অ্যাডজেক্টিভ, ডিটারমিনার কথার অর্থ হচ্ছে যেটা ডিটারমাইন করে, অর্থাৎ যেটা ডেফিনিট করে, নির্দিষ্ট করে, বা এই অর্থে প্রযুক্ত হয়, তাকে বলা হয় ডিটারমিনার অ্যাডজেক্টিভ। তো এই ডিটারমিনার অ্যাডজেক্টিভকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি, বেশ কিছু ভাগে। যেমন আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, এই সরি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ কথার অর্থ হচ্ছে ডিস্ট্রিবিউট করা বা বিভাজন করা বা ভাগ করা, এই অর্থে ব্যবহৃত হয়। তো এর যে উদাহরণগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইচ, এভরি, ইদার আর নিদার। এইগুলো মাথায় রাখতে হবে যে এইগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। 2 নম্বর আমরা বলতে পারি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস, যারা পার্টস অফ স্পিচের ডেমো দেবেন বলে ভাবছেন বা দিতে চাইছেন, তাদের পার্টস অফ স্পিচে এরকম ডিটেলসে পড়ে যেতে হবে। তো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভসে আমরা কি বলতে পারি? আমরা এরকম বলতে পারি 1, এটা একটা নিউমেরিক্যাল। 2 বলতে পারি, আমরা ফার্স্ট বলতে পারি, ফার্স্ট। আমরা সেকেন্ড বলতে পারি, আমরা বলতে পারি সেভারাল, SEVERAL, সেভারাল। আমরা বলতে পারি মেনি, আমরা বলতে পারি ফিউ, আমরা অল বলতে পারি, আমরা আরো যত নাম্বারস আছে সবই বলতে পারি। তাহলে এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস। এই নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস এর ঠিক একটু উল্টো একটা অ্যাডজেক্টিভস আছে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস। কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ মানে কোয়ান্টিটি বোঝায়, কোয়ান্টিটি মানে পরিমাণ, পরিমাণ বোঝায়। অর্থাৎ এইটা কিন্তু আনকাউন্টেবল নাউনকে ইন্ডিকেট করছে। অথবা এরকমও বলা যেতে পারে পরিমাণ, যেমন আমি বললাম মাছ, MUCH, বললাম লিটল, আমি বললাম মাছের, যখনই আমি মাছ বলবো তখন আমরা এক্ষেত্রে নো, মানে মাছ তো অনেক বেশি অর্থে ব্যবহৃত হয়, লিটল একটু কম অর্থে ব্যবহৃত হয়। নো বলতে পারি, নো। এই এই যে বিশেষণগুলো বললাম, অ্যাডজেক্টিভস গুলো বললাম, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস, মানে পরিমাণ বোঝাচ্ছে। এই মাছ আর লিটিল আর নো, এই তিনটে একটু মাথায় রাখবেন যে এগুলো কোয়ান্টিটেটিভ মানে পরিমাণ বোঝাচ্ছে। এবার আমি এখানে সাম কথাটা লিখতে পারি, সাম কখনো কখনো আবার সাম বয়েজ, এটা আবার নিউমেরিক্যালও হয়ে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি একটু ভালো করে লক্ষ্য করুন যে যদি একটু ভাবেন গভীরভাবে, তাহলে এটা কিন্তু পরিমাণকেও নির্দেশ করে, কোয়ান্টিটিকেও নির্দেশ করে।
এটা যে সবসময় নিউমেরিক্যাল মানে নাম্বার বা সংখ্যাকেই বোঝায় এমনটা নয়। সাম দি আনকাউন্টেবল নাউনও কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। তো এটা কিন্তু কোয়ান্টিটিকে বোঝাচ্ছে। তো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের এই 4টে নাম একটু মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। 4 নম্বর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ, DEMONSTRATIV, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? ডেমনস্ট্রেট করছে। ডেমনস্ট্রেট মানে ব্যাখ্যা করছে। কিভাবে ব্যাখ্যা করছে? যেটা আপনারা ক্লাসে পড়ান, এইগুলো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে সব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই 4টে ছাড়ার দরকার নেই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার চলে আসুন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। 5 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অনেক রকমের হতে পারে। তার মধ্যে আমরা ব্যবহার করি হুইচ করতে পারি, হোয়াট করতে পারি, হুস করতে পারি, এগুলো কিন্তু আমরা করি। এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, মানে প্রশ্ন করছে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এগুলো মাথায় রাখতে হবে। ইন্টারোগেটিভ প্রোনাউনও রয়েছে, আমি যখন প্রোনাউন করেছিলাম আমি বলেছিলাম। তারপরে আমাদের আসে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, POSSESSIV, পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভটা কি? সম্পর্ক বোঝাচ্ছে, সম্বন্ধ বোঝাচ্ছে কারোর সাথে। যেমন আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, ITS, ইটস। আমরা আরেকটা বলতে পারি ইওর। এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সম্পর্ক বোঝাচ্ছে। এবার চলে আসি আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ যেটাকে আপনারা অ্যাডজেক্টিভ ক্লজ বলছেন, তৈরি করছেন অ্যাডজেক্টিভ ক্লজ, সেইটাকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলি। রিলেটিভ অ্যাডজেক্টিভ। এই রিলেটিভ অ্যাডজেক্টিভের একই উদাহরণ আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে হুইচ করেছিলাম, হুইচ করতে পারি, হোয়াট করতে পারি, হুজ করতে পারি, হুও করতে পারি। হু দিয়েও কিন্তু আপনারা জয়েন করেন। জয়েন করলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে চলে আসবে, অর্থাৎ রিলেটিভ অ্যাডজেক্টিভ এটা। তাহলে রিলেটিভ অ্যাডজেক্টিভ বোঝা গেল। 7 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার, PROPER, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে তৈরি হয়, তার সাথে সাফিক্স যোগ করে তৈরি করে দেয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমি আমাদের দেশের নামই বলি ইন্ডিয়া, এর সাথে আমি যদি এন যোগ করে দিই, এন একটা সাফিক্স, তাহলে তৈরি হয়ে যাচ্ছে ইন্ডিয়ান। এই ইন্ডিয়ান এই শব্দটা কিন্তু আমার প্রপার অ্যাডজেক্টিভ। আমি যদি বলি এশিয়া, এর সাথে এন যোগ করে দাও, হয়ে যাচ্ছে কি এশিয়ান। তাহলে এই যে শব্দগুলো আমি বলছি, যেমন রাশিয়া, এর সাথে এন যোগ করে দাও, তাহলে হয়ে যাবে রাশিয়ান। এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। এবার আমরা চলে আসবো পরে 8 নম্বরে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ, মানে বিস্ময়বোধক চিহ্ন যেখানে থাকে সেই বাক্যগুলোকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভস।
কি বলতে পারি? হোয়াট, এরকম দিই কিন্তু আমরা লাস্টে। হাউ, হাউ বিউটিফুল ইউ আর, হোয়াট আ নাইস সিনারি ইজ দিস, এই দিস ইজ। তো এটা হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ, হোয়াট আর হাউ। আর এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে 9 নম্বর, সেটা হচ্ছে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। এমফ্যাটিক, এমফ্যাটিক প্রোনাউন বলেছিলাম। তো এবার আসছে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, মানে জোর দিয়ে বলা, কোনো কিছু জোর দেওয়া, মানে একটু প্রেশারাইজ করে বলা। যেমন ওন, নিজের, সচ, সেম, ভেরি, এগুলো হচ্ছে সব এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। ভেরি মানে ওর একটা জোর দিচ্ছে, ওর কোন একটা সাবজেক্টের উপরে জোর দিচ্ছে। ভেরি ভেরি, এই ভেরি, সেম, বুক, সাচ, সাচ, সাচ আ ম্যান, ওন বুক বা ওন হাউস, এই যে কথাগুলো এগুলো হচ্ছে সব এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। এবার আমাদের আসছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এইটা একটু বোঝার আছে, আমরা সবাই কম বেশি শুনেছি পার্টিসিপেল। এই পার্টিসিপেল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আসলে এটা ভার্ব, কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো, সেই জন্য পার্টিসিপেলকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। এই এই যে পার্টিসিপেল, এই পার্টিসিপেলের মূলত 3টে অংশ। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট, এই প্রেজেন্ট পার্টিসিপেল আমরা কি করে করবো দেখো। প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল কি, না যখন ভার্বের 1 নম্বর রূপের সাথে আইএনজি যুক্ত হয় এবং সেটা বাংলাতে অন্তঃপ্রত্যয় যুক্ত হয়, অন্তঃপ্রত্যয়, সেগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন রানিং ট্রেন, রানিং বাস, রানিং বাস। আমি যদি বলি বার্নিং হাউস, সরি, বার্নিং হাউস। আমি যদি বলি ড্রোনিং ম্যান, এই যে আমি রানিং লিখেছি, বার্নিং লিখেছি, ড্রোনিং লিখেছি, এই 3টে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবং এই রানিং শব্দটা বাস শব্দটাকে ইন্ডিকেট করছে, বাস হচ্ছে নাউন। হাউস শব্দটাকে ইন্ডিকেট করছে বার্নিং, এটা একটা নাউন। ম্যান শব্দটাকে ইন্ডিকেট করছে ড্রোনিং, এটা একটা নাউন। এবং তাদের অবস্থা বোঝাচ্ছে, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল এটা, এগুলোকে সব, এগুলো অ্যাডজেক্টিভের কাজ করছে কারণ নাউনের আগে বসছে। 2 নম্বর আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আসলে ভার্বের 3 নম্বর রূপ। যেমন আমি বললাম ব্রোকেন চেয়ার, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই ব্রোকেনটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। কিন্তু এটার পরে যখন আমি চেয়ার শব্দটা যোগ করে দেবো তখন এটা একটা নাউন হয়ে যাবে, এই চেয়ারটা নাউন হয়ে যাবে, আর ব্রোকেনটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? ব্রোকেন চেয়ার। স্টোলেন ওয়াচ, স্টোলেন ওয়াচ। স্টিল, স্টোল, স্টোলেন, এটা একটা V3 ফর্ম। আর এই ওয়াচটা নাউন, নাউনের আগে বসেছে বলে এটা আসলে V3 না হয়ে পার্টিসিপেল হয়ে যাবে, মানে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে পাস্ট পার্টিসিপল আসলে বোঝা গেল কি জিনিস।
ভার্বের 3 নম্বর রূপ যেটা আছে সেটাকে যদি আমরা নাউনের আগে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে কি, আমি যদি বলি, মনে করুন এখানে লিখছি সলভড প্রবলেম। প্রবলেম হচ্ছে নাউন, সমস্যাকে বোঝাচ্ছে, মূল, এটা একটা বস্তু। আর সলভড হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, সলভ, সলভড, সলভড, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে পাস্ট পার্টিসিপল বোঝা গেল। এবার চলে আসছি পারফেক্ট পার্টিসিপল, সি দাগে, অর্থাৎ পার্টিসিপলের 3টে রূপ আমি বলে দিলাম। এবার আসছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের গঠনটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, অর্থাৎ হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, এটা এরকম লিখি, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু কলকাতা। তাহলে ভালো করে বুঝতে হবে এই হ্যাভিং ডান এটা একটা পারফেক্ট পার্টিসিপল। এটা কাকে বিশেষিত করছে? এই ওয়ার্ককে বিশেষিত করছে, নাউন, দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটা শেষ হয়েছে। তাহলে এখানে আমি যদি বলি কাজটার অবস্থা কেমন, তাহলে উত্তর আসবে কাজটা শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। তো এটা একটা পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। এবার আমাকে বলুন যে আমি কতগুলো করলাম। কতগুলো হলো? দেখি তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ও, এটা আবার সেই 5ই দিয়েছি, সেই জন্য আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। 5টা, 6টা, 7টা, 8টা, এটা 9টা হবে, আর এটা 10টা হবে, আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ 11টা হবে। তাহলে এই কটা হচ্ছে আমাদের ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এতগুলো। এবার আমাকে বলুন যে এইটুকু যে ভাগগুলো করলাম এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। স্যার বলছিলাম কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভের নোটা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, নো মানে না, নেই অর্থে, কোয়ান্টিটি 0 অর্থে বোঝাচ্ছে, নেগেটিভ অর্থে, আচ্ছা ঠিক আছে। নেগেটিভ অর্থে। সবসময় যে পজিটিভই হবে এমন তো কিছু না, বা অ্যাফার্মেটিভ এমন তো কিছু না, অনেক সময় নেগেটিভ তো হতে পারে বাক্য। যখন নেগেটিভ আসে তখন সেই অর্থে নোটাকে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ব্যবহার করতে পারি। আর কারো কোনো প্রশ্ন? আর স্যার আরেকটা ছিল লাস্টে যেটা বললেন আপনি পারফেক্টের যেটা অ্যাডজেক্টিভ, ওটা স্যার আরেকটা যদি এক্সাম্পল দিয়ে দিতেন। হুম, হ্যাভিং বিন টায়ার্ড আই স্লেপ্ট। তাহলে এখানে আই হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনটাকে মডিফাই করছে বা তাকে ইন্ডিকেট করছে এই হ্যাভিং বিন টায়ার্ড মানে ক্লান্ত হয়ে। তাহলে তার অবস্থা কি, আয়ের অবস্থা কি? আই মানে প্রোনাউন, এর অবস্থাটা কি? স্যার টায়ার্ড। তাহলে এটা হয়ে গেল কি, পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল বিষয়টা বোঝা গেছে, পার্টিসিপলই একমাত্র অ্যাডজেক্টিভের কাজ করে, আর জিরান্ড আর ইনফিনিটিভ তো নাউনের কাজ করে। এটা নিশ্চয়ই আমি বলেছি আগেও, জিরান্ড আর ইনফিনিটিভ নাউনের কাজ করে, আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে।
তো এই দুটো একটু ধারণাটাকে ক্লিয়ার রাখতে হবে। মনে রাখতে হবে যে পার্টিসিপেল কেবলমাত্র সাবজেক্টের আগেই বসে, মানে নাউনের আগে বসে বসে সেই নাউনটাকে কোয়ালিফাই করাচ্ছে। তো নাউনটাকে যখন কোয়ালিফাই করছে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। সেই জন্য এখানে পার্টিসিপল গুলো সমস্তটাই অ্যাডজেক্টিভের উদাহরণ। বোঝা গেল? বলুন, আর কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে? কারোর কোনো সমস্যা? বলুন, একটু মুখ দিয়ে বাক্যটা বের করে বলুন যে কেমন, মানে বোঝা গেল না গেল না? এটুকু কি বোঝা গেছে? তাহলে কি ধরে নেবো, বোঝা যায়নি? বলুন। বলছি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে উত্তর দিচ্ছেন না কেন? সমস্যা আছে নাকি কোনো? স্যার আমার যা সমস্যা ছিল আমি বললাম। তাহলে বাকিদের কোনো সমস্যা নেই, কোনো উত্তরই নেই? আমি তো অফলাইন ক্লাস করাচ্ছি না যে না, অফলাইন ইন্টারাকশন হচ্ছে, আমি জিজ্ঞাসা করছি আপনারা উত্তর দিচ্ছেন। আমি তো অনলাইন ক্লাস করাচ্ছি, তাও একটা অন্য সফটওয়্যারে করাচ্ছি। আমি তো গুগল মিটে দেখতেও পাচ্ছি না যে কে কথা বলছেন বা বলছেন না। তাহলে উত্তরটা দিতে হবে না? স্যার ভেরিটা কিভাবে অ্যাডজেক্টিভ হলো স্যার? ভেরি কিভাবে অ্যাডজেক্টিভ হতে পারে? ভেরি আসলে কি? ভেরি মানে তো খুব, আমরা হ্যাঁ, জেনারেলি অ্যাডভার্ব হিসাবে চিনি। একদম অ্যাডভার্ব হিসেবেই চেনেন। কিন্তু আমি আমি আপনাকে একটা বাক্য লিখে দেবো, যে এই বাক্যটায় আপনি দেখবেন যে সেটা অ্যাডজেক্টিভ হচ্ছে না অ্যাডভার্ব হচ্ছে। দাঁড়ান, লিখে দেখাচ্ছি। মনে করুন দ্যাট ভেরি পার্সন আই হেটেড। এই সেই ব্যক্তি আমি ঘৃণা করতাম বা করেছিলাম বা করতাম, এই অর্থে। দ্যাট ভেরি পার্সন আই হেটেড। অথবা এখানে আপনি এরকম লিখে দিতে পারেন ইউজড টু হেট, এটাও লিখতে পারেন। হয় হেটেড লিখতে পারেন অথবা ইউজ টু হেট লিখতে পারেন। এইবার এই যে ভেরিটা, দ্যাট ভেরি পার্সন আই ইউজ টু হেট, এই সেই ব্যক্তি আমি যাকে কি করতাম, ঘৃণা করতাম। এই যে বাক্যটা আমি লিখলাম এখানে, বা একটা বাক্যের অংশ লিখলাম, এখানে এই পার্সেন্টটা নাউন, এই নাউনের আগে কি বসেছে? ভেরিটার এখানে অ্যাপ্লিকেশনটা কি, মানে কি অর্থে ব্যবহার করতেছি আমি? ভেরিটা কি অর্থে রয়েছে এখানে দেখুন, এটা কি অর্থে রয়েছে? আচ্ছা, জোর দেওয়ার অর্থে, থ্যাংক ইউ স্যার। জোর দিয়ে এখানে কি দিলাম তাহলে? দ্যাট ভেরি পার্সন মানে কি? হ্যাঁ, জোর দিচ্ছি, হুম। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো সমস্যা? মুখ আর দিয়ে ওই যে এক্সক্লেমেটার, বলুন। এক্সক্লেমেটারি অ্যাডজেক্টিভ, ওই যে হাউ, ওই যে ব্যবহার করেছি, হ্যাঁ, হাউ আমরা অ্যাডভার্ব হিসাবে জানি। হাউ অ্যাডভার্ব, হাউ নাইস,
দ্য বয়। এক্সক্লামেশন যখন আসছে বিস্ময় অর্থে, তখন সেটা এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভের কাজ করছে, বুঝেছেন? ধন্যবাদ স্যার। মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ আর অ্যাডজেক্টিভ। হচ্ছে হোয়াট অ্যাডজেক্টিভের কাজ করে। হুম, ওকে। যেমন আমি লিখলাম হোয়াট এ বিউটিফুল সিনারি দিস ইজ। এই যে হোয়াট আর এই হাউ, এইগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহার করা অ্যাডজেক্টিভের কাজ করে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। এবার বলুন, আর কারোর কোনো সমস্যা? আর কারোর কোনো সমস্যা থাকলে বলুন, দেখুন দেখে বলুন। এই যে না থাকলে আমি এই রিলেটেড কিছু কিছু ইনফরমেশন দেব, অ্যাডজেক্টিভ রিলেটেড, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আমাকে বলবেন, তাহলে আমি ওখানে চলে যাবো। তাড়াতাড়ি বলবেন, দেখে বলুন। বলুন, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ, এমফ্যাটিক অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এই 11টা যে অ্যাডজেক্টিভ লিখেছি, এর মধ্যে কোনো সমস্যা আছে কি? বলুন। স্যার এই পারফেক্ট পার্টিসিপল আরেকবার বলবেন? কোনটা? পারফেক্ট পার্টিসিপলটা। একদম বলবো। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে, এর ফরমেশন হচ্ছে এইরকম হয়, হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে এর ফরমেশন। এই ফরমেশনে যখন পড়ে তখন সেটা পারফেক্ট পার্টিসিপল হয়। এইবার এই ফরমেশনে আমি কিভাবে লিখলাম, হ্যাভিং সাং এ সং, হ্যাভিং সাং এ সং, আমি আর কিছু লিখবো না এখানে। এ সং, এটা এই যে সংটা, এটা একটা নাউন। এই নাউনটাকে আমি বলছি গানটা কেমন হলো, বা গানটা কি হলো, গাওয়া হলো। কি হলো? গানটা কি হলো? গান এখানে নাউন। এই গানের একটা কোয়ালিটি বোঝাচ্ছে, গানটা এখানে গাওয়া হলো। কোয়ালিটি মানে এখানে তার বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক্স বোঝাচ্ছে যে গানটা এখানে গাওয়া হলো। তাহলে গানের কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স এখানে তুলে ধরা হয়েছে, গাওয়া হলো এই অর্থে। সেই জন্য এই যে হ্যাভিং সাং, হ্যাভিং V3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের কাজ করেছে এখানে। পারফেক্ট পার্টিসিপল মানে যেটা অলরেডি কমপ্লিটেড, যেটা অলরেডি হ্যাপেন্ড, সেইটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল বা পারফেক্ট। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমি ধরে নিলাম আর কারো কোনো সমস্যা নেই। এই পরের দিন ধরলে আশা করব আপনারা সবাই পারবেন। এবার দেখুন, এখানে আমি একটা শব্দ লিখলাম লিটিল, আর এখানে একটা শব্দ লিখলাম ফিউ। এই লিটিল শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়? কোয়ান্টিটি অর্থে ব্যবহৃত হয়। তাহলে লিটিল ইজ ইউজড ফর কোয়ান্টিটি। আর ফিউ এই শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়? ইজ ইউজড ফর নাম্বার। অনেক সময় প্রশ্ন করা হয় বা করা যেতেই পারে যে লিটিল আর ফিউ এর মধ্যে পার্থক্য। লিটিল আর ফিউ এর মধ্যে এটাই পার্থক্য। কি পার্থক্য?
যে লিটিল হচ্ছে কোয়ান্টিটি বোঝাচ্ছে আর ফিউ হচ্ছে নাম্বার বোঝাচ্ছে। 1200 টাকা দেবে? আমার কাছে ক্যাশ নেই, আমি পরে তুলে নেবো। তাহলে দেখুন, লিটিল হচ্ছে কোয়ান্টিটি আর ফিউ হচ্ছে কি নাম্বার। এবার এই লিটিল শব্দটা, লিটিল এই শব্দটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। নেগেটিভ মানে না অর্থে, নেই অর্থে, নেই নেই, অথবা এমন বোঝাচ্ছে হার্ডলি এনি, অথবা মানে হার্ডলি কথার অর্থ হচ্ছে নেই, নেগেটিভ, এই সেন্সে ব্যবহৃত হয় লিটিল। এবার যখন আপনি ফিউ বলবেন, ফিউও কিন্তু নেগেটিভ অর্থেই ব্যবহৃত হয়। ফিউ এটাও একটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে, তবে এটা নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফিউ হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। এর মানে হচ্ছে হার্ডলি anyone or anything, hardly anyone or anything, এই অর্থে ব্যবহৃত হচ্ছে ফিউ। তাহলে লিটিলও নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে, ফিউও নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে। লিটিল কোয়ান্টিটিতে ব্যবহৃত হচ্ছে, ফিউ নাম্বারে ব্যবহৃত হচ্ছে। তাহলে লিটিল আর ফিউ এর মধ্যে এই হচ্ছে পার্থক্য। তাহলে এটা মাথায় রাখবেন, এই পার্থক্যটা মাথায় রাখবেন। আর কোন অর্থে ব্যবহৃত হয়, নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, এটা মনে রাখবেন। আজকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম একজনকে, যে FARTHER ফার্দার আর FURTHER ফার্দার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, FAR যখনই আসবে এটা হচ্ছে ডিস্ট্যান্ট বোঝাবে, ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স, এবং এটাকে বলতে মোর ডিস্ট্যান্স মানে অনেক দূরত্ব বোঝাচ্ছে, ফার্দার। আর এই যখন ফার্দার কথাটা আসবে তখন হবে অতিরিক্ত, অর্থাৎ আমি ইংরেজিতে যদি বলি তাহলে হবে অ্যাডিশনাল, অ্যাডিশনাল। এই হচ্ছে পার্থক্য ফার্দারের সাথে ফার্দার, FUR FAR, এই দুটোর পার্থক্য। যেমন 1200 টাকা থেকে 200 টাকা দেওয়া থাকবে। যেমন ফার্দার এখানে বলছে, ফার্দার কি বলছে, ফার, ফার্দার, ফারদেস্ট। এটা হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। কিন্তু এই ফার্দারের কিন্তু হয় না, কি হয় না, কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি আমরা করতে পারি না। হ্যাঁ, কিভাবে করা যেতে পারে? এইভাবে করা যাবে না। তাহলে কিভাবে করা যাবে? এইভাবে করা যাবে, মোর দিয়ে করা যাবে, মোর, ফার্দার আর মোস্ট এই অর্থে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ফার্দার এইটার মূল শব্দ, সেই জন্য এর সাথে আর কিছু ইয়ার বা ইএসটি যোগ করা যাবে না। আর এখানে ফার্দারের এটা মূল শব্দ না, মূল শব্দ হচ্ছে ফার, সেই জন্য এখানে ফার্দার বা ফারদেস্ট আমরা করতে পারলাম। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে ফার্দার আর ফার্দারের মধ্যে পার্থক্যটা এটা মনে রাখবেন, আর লিটিল আর ফিউ এর পার্থক্যটা মাথায় রাখবেন। এবার আদার, OTHER, আদার, আর এদিকে লিখলাম অ্যানাদার, এই দুটোর পার্থক্য খুব সুন্দর পার্থক্য এখানে। আদার মানে হচ্ছে দুটোর মধ্যে পরেরটা, আমি বাংলায় লিখছি, ইংলিশও বলবো, দুটোর মধ্যে পরেরটা, এটা হচ্ছে আদার। যেমন আমরা ইংরেজিতে লিখতে পারি সেকেন্ড ওয়ান, SECOND, সেকেন্ড ওয়ান অফ দ্য টু, অফ দ্য টু মানে দুটোর মধ্যে দ্বিতীয়টা। অ্যানাদার মিন্স
অতিরিক্ত, অ্যাডিশনাল, অ্যাডিশনাল ওয়ান, অর্থাৎ বাংলাতে আমরা বলতে পারি অতিরিক্ত। তাহলে অ্যানাদার আর আদারের পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। এটুকুতে এই তিনটে পয়েন্টে কার সমস্যা নেই তো? এই তিনটে পয়েন্টে সমস্যা নেই তো? একজন জিজ্ঞাসা করলে তার উত্তরটা দিতে হয়, যে বোঝা যাচ্ছে কিনা আমি তো বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না তো আপনাদের। না স্যার, সমস্যা নেই। হ্যাঁ, এটা মুখে বলতে হবে, কারণ আমি একটা আলাদা নোটে আমি কাজ করছি, আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না এখন, সত্যি কথা বলতে। তো আমি বুঝতে পারছি না যে কে বুঝতে পারলেন বা পারলেন না, আমি দেখতে না পারলে কি করে বুঝবো? তাই জন্য আপনারা যদি একটু ফিডব্যাক দেন তাহলে ভালো হয়। নেক্সট দেখুন। স্যার স্যার বলছি FURTHER এই ফার্দারটা কি মানে এরকম যে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ব্যবহার করা যায়? কোনো অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট হিসেবে কি ব্যবহার করা যায়? কোনটা? FURTHER ফার্দার ফার্দার কিভাবে ব্যবহার করা যেতে পারে? মানে কোনো এমন কোনো বিষয় যেটা আর কি অ্যাবস্ট্রাক্ট, এরকম কোনো বিষয়, সেটার ক্ষেত্রে উদাহরণ কি দিন, ফার্দার ব্যবহার করা যায়? উদাহরণ দিন, একটা উদাহরণ দিন। ফার্দার প্রোগ্রেস এরকম যদি হয় সেক্ষেত্রে হ্যাঁ, ওই ফার্দার অর্থেই তো প্রোগ্রেস। ব্যবহার হবে। ফার্দার প্রোগ্রেস মানে কি? আরো উন্নতি, অতিরিক্ত উন্নতি। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা তো মানে অ্যাবস্ট্রাক্ট অর্থে না, অ্যাবস্ট্রাক্ট অর্থে ওরকম করে বলার দরকার নেই, বলবেন যে কোনো বস্তু বা বিষয় থেকে আরো অতিরিক্ত কিছুটা, এই অর্থে কিন্তু ব্যবহার হয় হচ্ছে ফার্দার। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার বলছিলাম যে সেলফ। FAR আর FUR এর মধ্যে পার্থক্যটা কি স্যার? শুনতে পেলাম না। FAR আর FUR এর মধ্যে পার্থক্যটা কি স্যার? FUR ফার মানে তো মানে কি? পশ্চাৎ লোমশ, লোমশ লেজ। এখানে ফার FUR ওটা তো আলাদা জিনিস। লেখায় এটা এখানে সংখ্যায়। আর FAR মানে দূরে। হ্যাঁ, FAR আর FUR দুটো আলাদা জিনিস সম্পূর্ণ। FUR তো লোমশ মানে লোমযুক্ত বা লোমওয়ালা, এই অর্থে অর্থে। ফার বলি না, ফার মানে লোম, কিন্তু ওই ফার তো এটা নয়। এটা তো মূল শব্দটা ফার না, এর মূল শব্দ হচ্ছে ফার্দার। এইখানে যে এই যে ফার রয়েছে, এটার মূল শব্দ ফার না, এটার মূল শব্দটাই হচ্ছে ফার্দার। সেই জন্য যখন এর কম্পারেটিভ বা সুপারলেটিভ হবে তখন আমি মোর বা মোস্ট যোগ করতে হয়, কিন্তু এখানে যে ফারটা রয়েছে তার মূল শব্দ হচ্ছে ফার, FAR। সেই জন্য এখানে ফার্দার ফার্দেস্ট করতে পারছি। ঠিক আছে। বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন, যে তাও যদি বুঝতে অসুবিধা হয় তাও আরেকবার জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। বেনিফিশিয়ারি নাম, হ্যাঁ, নাম আর মোবাইল। ব্যাংকে যেটা লিংক আছে ওটাই? হ্যাঁ। কোনটা আছে আমি নিজেও জানি না। আচ্ছা, এবার দেখুন, তাহলে আদার, অ্যানাদার, ফার্দার, ফার্দার, লিটিল, ফিউ, এগুলোর মধ্যে পার্থক্যগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখুন, আমি আরেকটা শব্দ বলছি। আমি বললাম ওল্ডার, সরি, OLDER, ওল্ডার, ওল্ডেস্ট। এদিকে বললাম এল্ডার আর এল্ডেস্ট। এই দুটোর মধ্যে পার্থক্য কি? ওল্ডার এল্ডার, ওল্ডেস্ট এল্ডেস্ট, এর মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম পার্থক্য। সেটা হচ্ছে ওল্ডার বা ওল্ডেস্ট আর এল্ডার বা এল্ডেস্ট দুটোর মানেই সেম, মানে বড় বা বয়স্ক এরকম অর্থে ব্যবহৃত হচ্ছে। তো এটা হচ্ছে নট ব্লাড রিলেশন। যখন আমি ওল্ডার বলবো কারুর থেকে কেউ বড় বয়সে, তখন আমি ব্লাড রিলেশনে রয়েছে, নিজের আত্মীয় এরকম কাউকে বলবো না। যারা আত্মীয় নয়, নট ব্লাড রিলেশন, এইটা বোঝাতে হবে। আর এল্ডার আর এল্ডেস্টে হচ্ছে ব্লাড রিলেশন আসবে।
যেমন হি ইজ মাই এল্ডার ব্রাদার বলি, কখনোই বলি না যে হি ইজ মাই ওল্ডার ব্রাদার। বলি কখনো ওল্ডার বলি? না স্যার। আমি কি বলবো মাই ওল্ডেস্ট সিস্টার, নাকি বলবো মাই এল্ডেস্ট সিস্টার? আর কিছু লেখে না তো? মাই এল্ডেস্ট এল্ডেস্ট। আমি কি বলবো যে মাই সিস্টার ইজ এল্ডার দেন মি? সাইন করতে হবে। মাই সিস্টার ইজ এল্ডার দেন মি এটা বলবো, নাকি মাই সিস্টার ইজ ওল্ডার দেন মি তাই বলবো? কোনটা বলবো? এল্ডার দেন মি। ইজ এল্ডার, এটা বলবো। কিন্তু আমি যখন বলবো মাই ফ্রেন্ড ইজ এল্ডার বলবো না ওল্ডার বলবো? older than me. এইটা হচ্ছে ওল্ডার হবে, এইটা এল্ডার হবে, কারণ এইটা হচ্ছে আমার নিজের আত্মীয়, মানে আমার রক্তের সম্পর্ক। আর এইখানে রক্তের সম্পর্ক নেই, ব্লাড রিলেশন নেই, সেই জন্য এইটা ওল্ডার ওইটা এল্ডার, এই হচ্ছে পার্থক্য। তাহলে কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এবার আমি যদি বলি লেটেস্ট আর লাস্ট, এর মধ্যে পার্থক্যটা কি? লেটেস্ট আর লাস্ট এর মধ্যে পার্থক্যটা কি? লেটেস্ট মানে রিসেন্ট কিছু ঘটনা, মানে কিছু হয়েছে, আর লাস্ট হচ্ছে মানে শেষের, তার মানে মানে গত লেটেস্ট হয়েছে বলতে যেটা। আমরা বলতে পারি রিসেন্ট, আর লাস্ট বলতে আমরা বলতে পারি, লাস্ট মানে হচ্ছে লাস্ট অফ অল, এরকম একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, লাস্ট অফ অল। লেটেস্টে টাইম বোঝায় আর লাস্ট বলতে সিকোয়েন্স বোঝায়। হ্যাঁ হতে পারে। লেটেস্ট হচ্ছে রিসেন্ট মানেই তো টাইম, রিসেন্ট মানেই তো টাইম, আর লাস্ট অফ অল মানেই তো পজিশন। তাহলে এই যে ছোট ছোট পার্থক্যগুলো, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বলুন, এইটুকুতে সমস্যা নেই তো? না এবার চলে স্যার আসুন। কোনো সমস্যা নেই। আচ্ছা এবার চলে আসুন, আমি বললাম LATER লেটার, আর একটা হচ্ছে LATTER লেটার। এই যে লেটার আর লেটার, এই প্রথম যে লেটারটা লিখেছি LATER লেটার, এর মানে হচ্ছে টাইম মেনশন হচ্ছে। আর এই যে লেটার, এটা এখানে পজিশন মেনশন হচ্ছে, পজিশন। মানে ফরমার মানে পূর্বতন, তার বিপরীত হচ্ছে ল্যাটার, পরেরটা। ল্যাটার মানে পরের জন, আগের জন ফরমার ওয়ান, তার বিপরীত হচ্ছে ল্যাটার। আর এই যে লেটার LATER লেটার, এর মানে হচ্ছে আগের, মানে পূর্বের অপোজিট। লেটার মানে তাহলে কি হবে? পরে হবে। লেটার মানে কি হবে? এই যে লেটার, এই লেটার মানে কি? পূর্বের আগে। পূর্বের আগে মানে কি? মানে আগে বলতে মানে অপোজিট অফ দ্য আর্লিয়ার, পূর্বের আগে বলছি কেন, অপোজিট অফ দ্য আর্লিয়ার মানে পূর্বের বিপরীত। তাহলে পূর্বের বিপরীত কি হবে? পরে। 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 তাহলে এটা হচ্ছে অপোজিট
অফ আর্লিয়ার। আর এই ল্যাটার এটার মানে হচ্ছে পজিশন। পজিশন কি বলছে? অপোজিট অফ দ্য ফর্মার। অপোজিট অফ দ্য ফর্মার মানে পূর্বের বিপরীত। পূর্বের বিপরীত মানে আগেরটার বিপরীত পরেরটা হবে। তাহলে এই হচ্ছে পার্থক্য। তাহলে এতগুলো পার্থক্য আমি বললাম, প্লাস ইয়েটা বললাম, কি বলে ওটাকে, শ্রেণী বিভাগটা বললাম। এবার এগুলো তো ওর মধ্যেই গেল। এইবার আমাদের আর একটা পার্ট বাকি ছিল অ্যাডজেক্টিভে, সেটা হচ্ছে আর্টিকেলস। স্যার LATTER এর একটা এক্সাম্পল দিলে ভালো হয়। LATTER, ল্যাটার। ল্যাটার মানে পজিশন বোঝাচ্ছে। তাহলে পজিশনে আপনি কি বলবেন বলুন? নিজে একটা চেষ্টা করুন বলার, তারপরে আমি বলবো। কেউ একজন বলুন, যে কোনো একজন। ওনাকেই বলতে হবে এমনটা নয়। Of the two friends, he was the latter. হ্যাঁ, Of the two friends, he was the latter one. দ্য ল্যাটার ওয়ান। আর আর কিছু? আর অন্য কোনো বাক্য? আমি যদি এরকম বলি, আমি একটা বাক্য লিখছি, আবার সেইখানে যেতে হচ্ছে, তাই LATTER, the latter part, LATTER, latter part of his life is very adventurous. এরকম যদি বলি, তাহলে কি বাক্যটা ঠিক আছে? তো ল্যাটার পার্ট অফ হিজ লাইফ, তার মানে তার জীবনের পরের অংশটা, পরের অধ্যায়টা বা পরের পার্টটা। তাহলে কি এটা ঠিক আছে বাক্যটা? কি আছে স্যার? হ্যাঁ স্যার। এটা কিন্তু আমরা বলতে পারি। এবার চলে আসুন আর্টিকেলে। আর্টিকেলস। আর্টিকেলস কি? আর্টিকেলস হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আছে আর ইনডেফিনাইট আর্টিকেল আছে, মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে কাউকে বা নির্দিষ্ট করছে না। তাহলে এন হচ্ছে আমাদের ইনডেফিনাইট আর্টিকেলস। আর দা বা দি এটা হচ্ছে কি? ডেফিনিট আর্টিকেলস। তাহলে ইনডেফিনাইট আর্টিকেলস আর ডেফিনাইট আর্টিকেলস বোঝা গেল? এটা আপনারা জানেন। এবার আর্টিকেলের উপরে তো একটা চ্যাপ্টার আছে পুরো, সেটা করাতে গেলে তো এই চ্যাপ্টারের মধ্যে হবে না, কারণ আর্টিকেলের একটা পুরো চ্যাপ্টার আছে, অনেক বড় একটা চ্যাপ্টার আছে। তার কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় দা বসে, কোথায় এ বা এন না বসে দা বসছে, বা কোথায় এ বসে না এন বসে, এন বসে না এ বসে, কোথাও আবার কোনো আর্টিকেলই বসে না, কোন কোন জায়গা আছে এমন যেখানে কোনো আর্টিকেলই বসানো যায় না, সব কিছু কিন্তু এই আর্টিকেলস মধ্যে আছে। তো এইটা একটা আলাদা চ্যাপ্টার আর্টিকেলস। তো অ্যাডজেক্টিভের মধ্যে এটাকে ফেলা হয়, যেহেতু এটা আমাদের ডেফিনিট আর্টিকেলের মধ্যে আমরা ফেলতে পারি, মানে এটা একটা আর্টিকেলস অ্যাডজেক্টিভ, কিন্তু এটা একটা আলাদা পার্ট আছে। তো আমাদের যে মেন পার্ট সেগুলো তো এগুলো গেলই, এইটা হচ্ছে আমাদের মেন পার্ট, এই যেটা আমি 1 থেকে 11 পর্যন্ত লিখে দিয়েছি, আর এদিকে আমাদের আছে হচ্ছে ডেসক্রিপটিভ।
এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এই যে 1 থেকে 11 পর্যন্ত পার্টটা রয়েছে পার্টিসিপল পর্যন্ত, এই টোটালটা হচ্ছে আমাদের মানে মূল বিষয়। আর এখানে যে পার্থক্যগুলো করে দিয়েছি সেই পার্থক্যগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে হয়ে যাবে। এই রকম পার্থক্য অনেক সময় ধরতে পারে যদি ইংলিশের টিচার থেকে থাকে বোর্ডে 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 অনেক সময় ইংলিশের টিচার থাকতেও পারে, যেহেতু ইংলিশ একটা কম্পালসারি সাবজেক্ট, অনেক সময় এখান থেকে প্রশ্ন আসতেই পারে। কারণ যেহেতু আপনারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবেন, তাই জন্য এবার শিক্ষিকা হবেন, সেই জন্য আপনাদের ইংরেজি জানাটাও বাধ্যতামূলক, ইংরেজিতে ক্লাস নেওয়াটাও বাধ্যতামূলক। এবং বর্তমানে যে ক্লাস 3-তে বা 4-এ উইংসের বইগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ যথেষ্ট মানে কোয়ালিটি আছে সেই বইগুলোতে। তো সেইগুলো জানার জন্য বা সেইগুলোকে করতে পারার জন্য এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। ওখানে কিন্তু অ্যাডজেক্টিভ আছে, আর্টিকেল আছে, অ্যাডভার্ব আছে, সবই আছে। তো এবার আমাকে বলুন যে এই যে অ্যাডজেক্টিভের আজকে ক্লাসটা আমি করলাম এখনো পর্যন্ত, এর ভেতরে আরো অনেক তথ্য আছে, অনেক ডিটেলস তথ্য আছে, যেগুলো আপনার ইন্টারভিউয়ের ক্ষেত্রে কাজে সাধারণত লাগবে না বা না লাগার সম্ভাবনাটাই বেশি। লাগতে পারে হয়তো, কাদের লাগতে পারে, দেখা গেল ইংলিশ অনার্স যাদের আছে তাদের লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আমি যতটুকু প্রয়োজন ততটুকু করিয়ে দিয়েছি। এবার এর ভেতরে যে পার্টগুলো রয়েছে সেগুলো আমাদের অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে এরর কারেকশন হিসেবে আমাদের কাজে লাগবে, বা সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে কাজে লাগবে, সেই ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু এটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আর তেমন কিছু কাজে লাগার মতন নেই। আমি যেটুকু প্রয়োজন আমি বলে দিয়েছি অ্যাডজেক্টিভ থেকে। এই অ্যাডজেক্টিভের যে মানে টাইপস রয়েছে সেগুলো পড়তে হবে। আর এই যে আমাদের এই যে কয়েকটা শব্দ আমি বলেছি, লিটিল, ফিউ, ফার্দার ফার্দার, আদার অ্যানাদার, ওল্ডার এল্ডার, ওল্ডেস্ট এল্ডেস্ট, লেটেস্ট লাস্ট, ল্যাটার ল্যাটার, এইগুলো মনে রাখতে পারলেই হয়ে যাবে। এবার আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন শুনবো যে আর কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা, বলুন। কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা বলুন, বা কিছু মানে কিছু প্রশ্ন থাকলে বলুন। একটু তাড়াতাড়ি করবেন প্রশ্ন, তাহলে ইয়ে হবে, বিষয়টা বোঝা যাবে। করুন। স্যার বলছিলাম এ ফিউ ফিউ দা ফিউ এর মধ্যে কিছু পার্থক্য বললে ভালো। এ সবই নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। ফিউ কথাটা তো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, তাই তো? প্রথমেই আমি বলে দিয়েছি যে লিটিল আর ফিউ এর মধ্যে পার্থক্য কি। লিটিল আর ফিউ এর মধ্যে পার্থক্য আছে, একটা কোয়ান্টিটি একটা নাম্বার, কিন্তু দুটোই নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, এটা আমি বলে দিয়েছি। এবার স্যার এ ফিউ দা ফিউ ওগুলো কি? একই জিনিস, ফিউয়েরই আরো দুটো পার্ট বা রূপ, আর লিটিলের আর দুটো রূপ হচ্ছে এ লিটিল, দা লিটিল, একই জিনিস, কোনো উল্টো পাল্টা আলাদা জিনিস নয় যে না এটা ভয়ঙ্কর আলাদা কিছু হয়ে যাচ্ছে এখানে, তা নয়। এই যে লিটিল, লিটিলের একটা টাইপ হচ্ছে এ লিটিল, আর একটা টাইপ হচ্ছে দা লিটিল। এ লিটিল মানে হচ্ছে সাম, মানে অল্প বা নট মাচ, বেশি না। এই অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এই লিটিল যেহেতু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, এ লিটিল হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, মানে হ্যাঁ বাচক অর্থে ব্যবহৃত হয়, এখানে নেগেটিভিটিটা নেই। আর দা লিটিলটা হচ্ছে কি, দা লিটিল হচ্ছে নট মাচ, একই জিনিস। এ লিটিল আর দা লিটিল একই জিনিস প্রায়। এ লিটিল হচ্ছে নট মাচ, আর দা লিটিল হচ্ছে নট মাচ বাট এভরিথিং, বাট অল, বা এভরি থিং। তার মানে হচ্ছে অল্প, বেশি না, কিন্তু যতটা পুরোটাই বা ততটাই আমি ব্যবহার করব বা ততটাই আমি ইউজ করছি, সেই অর্থে ব্যবহৃত হচ্ছে দা লিটিল। পরে বলছি।
তাহলে এ লিটিল হচ্ছে নট মাচ অ্যাফার্মেটিভ অর্থে, আর দা লিটিল হচ্ছে নট মাচ বাট অল বা এভরিথিং, অর্থাৎ বেশি না কিন্তু যতটুকু আছে ততটুকুই। ওই একই রকম ভাবে ফিউতেও তাই, সেম অ্যাজ ফিউ হচ্ছে এ ফিউ একটা, আর আরেকটা হচ্ছে দা ফিউ। এ ফিউ কি? এ ফিউ হচ্ছে ওটা নট মাচ বলেছিলাম, এটা এবার নট মেনি বলতে হবে, কারণ ফিউ মানে হচ্ছে মেনি। আর দা ফিউ হচ্ছে নট মেনি বাট অল। এই এটাও নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে না, এটা অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহৃত হবে। যখনই বলবে নট মেনি তখনই অ্যাফার্মেটিভ। এ হচ্ছে এ লিটিল, দা লিটিল, এ ফিউ, দা ফিউ। বুঝা গেল? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার এর যে উচ্চারণ এ আর আ এই দুটোর দুটোর উচ্চারণ পার্থক্যটা একই, একটু আমরা বুঝিয়ে এ দিন। উচ্চারণ না করে আ উচ্চারণ করি, ওটাই সঠিক উচ্চারণ। আচ্ছা, মানে দুটোর উচ্চারণ আলাদা কোনো মানে না প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আলাদা নেই। না। আচ্ছা, ঠিক আছে স্যার। হুম। তবে দায়ের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, এর ক্ষেত্রে ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু দায়ের ক্ষেত্রে একটা জিনিস ব্যাপার দেখা যায়, সেটা হচ্ছে এই যে দা, টিএইচ দা, এরকম লিখলাম দা, আর একটা লিখলাম দয়সিদ্ধি। যখন দা হবে তখন হচ্ছে শব্দটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, আর যখন দি হয় তখন ভাওয়েল দিয়ে শুরু হয়। এই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে দায়ের ক্ষেত্রে। এর ক্ষেত্রে তো ভাওয়েল কনসোনেন্ট হতে পারে না, কারণ এ তো সাধারণত কনসোনেন্টের আগেই বসে, ভাওয়েলের আগে তো বসে না, তাই না? হ্যাঁ স্যার। তবে এর উচ্চারণটা আ হয়, ওটা একটা ব্রিটিশ অ্যাকসেন্ট, ওটা সঠিক উচ্চারণ। আ বয়, আ গার্ল, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। আর দি এর উচ্চারণ দা হয় তখন যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয়, আর দি হয় যখন যখন ভাওয়েল দিয়ে শুরু হয়। তাহলে আর কিছু কিন্তু আমাদের এর মধ্যে নেই। এবার আপনাদের প্রশ্ন আমি শুনলাম, এগুলো শুনছি সেগুলোই বলছি। অ্যাডজেক্টিভ যতটুকু প্রয়োজন আমি ততটুকু করিয়ে দিয়েছি, আর রেকর্ডও করে নিয়েছি, আর কোনো সমস্যা নেই।